আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আম, বাংলাদেশ ভালো নেই, আমরা ভালো নেই। গত দুদিন যাবৎ গোপালগঞ্জ যা হলো, সেটা তো একটা মানুষ, পৃথিবীব্যাপী সবাই হতবাক হয়ে গেছে। আসলে হলোটা কি? এই সার্বিক বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনায় আজকে যুক্ত হয়েছেন ডক্টর কলিমুল্লাহ স্যার, আহ, চতুর্থ উপাচার্য রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। স্যার, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি একদম আমাকে খুব অল্প সময়ের নোটিসে আমাকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমেই একদম সরাসরি কথায় চলে যাই। সেটা হচ্ছে যে এই যে গত 16 জুলাই, আজকে দুদিন যাবৎ স্টিল এখন ওখানে গোপালগঞ্জে কারফিউ চলছে। গোপালগঞ্জে যা হলো, আম, মার্চ টু গোপালগঞ্জ, তারপরে এনসিপির নেতারা যে গেল, যা হলো। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে গোপালগঞ্জের মানুষগুলা মানে মারা গেল অস্ত্রের মুখে, তাদেরকে গুলি করা হলো, তাদেরকে পেটানো হলো। কিন্তু একটা মানুষও কিন্তু কোনো কারো গায়ে হাত তোলেনি, কোনো ভাঙচুর করেনি। তারা কিন্তু প্রতিরোধ করেছে, কিন্তু সেভাবে নিজেদের সহিংস কোনো মানে সশস্ত্র কোনো প্রতিরোধ করেনি। এই ধরেন গাছের ডাল ফেলে দিয়েছে রাস্তা বন্ধ করার জন্য, এই ধরনের নিরীহ সব প্রতিরোধ করেছে, কিন্তু মার খেয়েছে, মারাও গেছে। এখনো চিকিৎসার হচ্ছে না, তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। তো এই টোটাল বিষয়টা যে মানে আমরা শুনছিলাম এটা, ওরা তারা বলছিল, বাট হঠাৎ করে একটা মনে হলো ওরা চলে গেল এনসিপির নেতারা এবং আর্মির পাহারায়। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আসলে এরকম যে যে আহ, ও, আম, অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একটা নন ডিসক্লেমার চুক্তি করেছে, সেখান থেকে কি মনোযোগটাকে সরানোর জন্য আসলে এই পুরা ঘটনাটার অবতারণা? এটা তো হয়। দেখুন, আপনার দেশব্যাপী পদযাত্রা আয়োজন করেছিলেন আমাদের নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি, তাদের নেতৃত্বে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে তারা গোপালগঞ্জে আসবেন এমন একটি দিবসে, যেদিন আমার ছাত্র আবু সাইদ আহ মৃত্যুবরণ করেছেন, সেই 1 বছর আগে। সেই দিবস উপলক্ষে আপনার সেই যে কর্মসূচি পদযাত্রা, সেটাকে রিনেম করে মার্চ টু গোপালগঞ্জ এই রকমের একটি শিরোনামে অভিহিত করে তারা বাঘের মতো আপনার ক্ষিপ্রতা নিয়ে গেছেন এবং ফিরেছেন বেড়ালের মতো। আপনার রীতিমতো বর্মযুক্ত সাজোয়া জানে করে আমাদের আহ সেনাবাহিনীকে প্রোটেকশন দিতে হয়েছে, না হলে তাদের পক্ষে ফেরা সম্ভবপর ছিল না। এরকম একটা পরিস্থিতি তারা পড়ে গিয়েছিলেন। আপনার স্থানীয় পুলিশ সুপারের অফিসে এসে সবাই তারা খেয়ে জড়ো হয়েছিলেন এবং দু একজন আহ, হালকা জখমও হয়েছেন, যেমন হাসনাত আবদুল্লাহ পায়ে ব্যথা পেয়েছেন, তাকে আমরা ল্যাংচাতে দেখেছি। এবং আহ, আপনার সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতে পায়ে ধরতেও দেখা গেছে তাদের, যে তাদের যাতে প্রোটেকশন দেওয়া হয়। এবং আপনার শেষ অবধি এপিসি বলি আমরা সামরিক ভাষায়, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, যেটাকে বাংলায় সাজোয়া যান বলি, সেই বর্মযুক্ত সাজোয়া যানে একে একে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে তিনজন তাদের ছিলেন, তার বা চারজন, তাদেরকে সেখানে প্রবেশ করানো হয় এবং আপনার এই বর্ম আচ্ছাদিত আহ যানে করে তাদেরকে গোপালগঞ্জ থেকে আরো দক্ষিণে নিয়ে যাওয়া হয়। এখন এখানে যে অবস্থাটা আমরা দেখি, যে তাদের জন্য যে আয়োজন করা হয়েছিল, মঞ্চ সাজানো হয়েছিল, তারপরে দর্শকরা, শ্রোতারা যারা বসবেন তাদের জন্য লাল রঙের প্লাস্টিক চেয়ার বিন্যস্ত করা হয়েছিল। সেগুলো
আপনার লণ্ডভণ্ড অবস্থা, এবং সেই লণ্ডভণ্ড অবস্থা থেকে আবার নতুন করে সব ঠিকঠাক করে রীতিমতো চারদিকে মানব মর্ম তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ এবং সামরিক বাহিনীর লোকজন, তারা সেখানে উপস্থিত হয়ে তাদের এই পণ্ড হয়ে যাওয়া আয়োজনকে আবার সাফল্যমণ্ডিত করবার জন্য যা যা দরকার তা করা হয়েছে। এবং এখানে সবার একটা আশঙ্কা, বিশেষ করে যারা স্থানীয় অধিবাসী, যে যেহেতু রিনেম করা হয়েছে, হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড তাদের একটা চিন্তা আছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ, তার উপর হামলে পড়েন কিনা। কারণ হ্যাঁ, অনেক জায়গায় এই কিন্তু তারা ধরনের বলেছেও এটা, সোশ্যাল যে- মিডিয়াতে ঘুরছিল আগের থেকেই তারা বলেছে যে তাদের এবং টার্গেট প্রায় হচ্ছে একই বঙ্গবন্ধুর একই সমাধি। সময়ে আপনার সাবেক এক শিবির নেতা, তিনি আবার একটা ফতোয়া জারি করে দিয়েছিলেন। বলেছিলেন যে স্বৈর শাসক আপনার রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, তার কবর বুলডোজ করা ফরজ, এরকমের একটি ঘোষণা দিয়ে একটা চাঞ্চল্য তৈরি করেছিলেন। তো সব মিলিয়ে ওই ধরনের আপনার অভিপ্রায় ব্যক্ত করতে শুনে তারা ধরে নিয়েছেন যে প্রথমে বয়োজ্যেষ্ঠতার একটা ব্যাপার আছে, প্রোটোকল ওয়াইজ আপনার কে আগে কে পরে সেই বিষয়গুলো আছে, সব চিন্তা করে হয়তো প্রথমে বঙ্গবন্ধুর আপনার সমাধিসৌধে হামলে পড়া হবে, পরে আপনার সেটি ঢাকা শহরে অবস্থিত যে সংসদ ভবন আহ, পাশে চন্দ্রিমা উদ্যানে, সেখানে সমাহিত করা হয়েছে আহ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সেই জায়গাটায় এই ডিসেক্রেশনের কাজটি চলবে। এবং আপনার এই যে ইন্সপিরেশনটা অনেকটা সিরিয়া থেকে পাওয়া। সিরিয়ার হুম। যিনি দীর্ঘদিন শাসক ছিলেন, হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের পিতা, তার আচ্ছা। কবর যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, সেই মডেলটা এখানে কার্যকর করার একটা চিন্তা ভাবনা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড ছিল বা আছে। তো এবং সেই সময় অবশ্য এখনো ফুরিয়ে যায়নি, যে কাণ্ড হয়েছে হ্যাঁ, হয়তো মানে বিরতি ওরা তো দিয়ে আবার আবার নাকি বলছে যে হ্যাঁ। যে এই কাজটি তারা করবেন। এখন ধরুন না, আহ আমি আমি এখানে বঙ্গবন্ধু, একটা প্রশ্ন, এই যে তারা মানে কি হয়, একটা সরকার, একটা রাজনৈতিক দল, যদিও তাদের নিবন্ধন হয়নি, হবে জনগণের স্বার্থে তো, তাই না? এখন এই যে তারা, ওরা কি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে? ওরা কি মনে করেছে গোপালগঞ্জ কঙ্কার করতে পারলেই তারা বাংলাদেশের মানুষের কাছে একসেপ্টেড হয়ে যাবে, বা এটা কঙ্কার করতে পারলেই তারা আওয়ামী লীগকে ডেমলিশ করে দিতে পারবে? মানে ওদের এই ব্যাক অফ দ্য মাইন্ড, ওদের কি মাথায় কাজ করছে এটা আপনি বুঝতে পারেন? আপনি তো একজন ভাবটা বিচক্ষণ মানুষ। ভাবটা অনেকটা সেরকমই, যে এই জনপদ যদি কোনোভাবে আপনার তাবে আনা যায়, তাহলে বাংলাদেশ জয় করা সম্পূর্ণ হয়ে গেল, মানে ভাবটা এরকম। এবং তা ভাবছি সেই আর কি। জন্য, যে সেই জন্য এই যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করা হচ্ছে। এবং এই যে আহ, আপনার ছিলেন বাঘ হয়ে গেলেন বেড়াল, এই যে হিউমিলিয়েশনটা, এইটা কিভাবে আপনার রেস্টোর করবেন বা রিড্রেস করবেন, সেই চিন্তা থেকে আপনার যে যে কোনো মূল্যে আপনার এই এলাকা তাবে নেওয়া হবে সেরকমের ঘোষণা কিন্তু তারা বারংবার দিচ্ছেন। আর এই ব্যাপারে আপনার ছড়ি ঘোরাচ্ছেন দূর থেকে ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য। তার অঙ্গুলি হিলনে বাংলাদেশ ওঠে এবং বসে, এরকম একটি অবস্থা প্রত্যক্ষ করা যাচ্ছে আপনার এখানে। আমি বলবো এই পুরো ঘটনার দায় কিন্তু জেলা প্রশাসনের। কারণ ওকে। ঐতিহাসিকভাবে ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, সবসময় যেখানে এরকম গোলযোগের আশঙ্কা দেখা দেয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়, অর্থাৎ 5 জনের বেশি একত্রে জমায়েত হতে পারবেন না। সেটি আপনার এখানে কার্যকর করা হয়নি। সবাই জানতেন যে এখানে ঝামেলার আশঙ্কা আছে, তৎসত্ত্বেও এখন জেলা প্রশাসনকে আবার এক অর্থে দোষও দেওয়া যায় না, এই কারণে যে ট্যাগিং এর একটা কালচার এখানে দাঁড়িয়ে গেছে। স্বৈরাচারের আপনি দোষ। যদি জনস্বার্থে আগে ভাগে কোনো ব্যবস্থা নেন, তখন বলা হবে আপনি দোষর, আপনার সাবেক আমলের সাবেক সরকারের প্রতি সহানুভূতিশীল, সেই কারণে আপনি এ ধরনের মেজার নিয়েছেন। সম্প্রতি আপনার পটিয়া
লালমনিরহাট এবং হাতীবান্ধায় পুলিশের পক্ষ থেকে যখন এ ধরনের মেজার নেওয়া হয়েছে, তখন ট্যাগ করার ব্যবস্থাটি আমরা প্রত্যক্ষ করেছি, এবং আপনার নালিশ দিয়ে কোনো লাভ হয়নি ঊর্ধ্বতন মহলে। উল্টো সংশ্লিষ্ট ওসিকে আপনার ওএসডি করে দেওয়া হয়েছে বা সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। তো এই বিষয়টা হয়তো গভীর মনে দাগ কেটেছে সকল দায়িত্বে নিয়োজিত জেলা মাঠ প্রশাসনের ব্যক্তিবর্গের, এবং তার না, ফলে আমার যেটা সেই প্রশ্ন ছিল, ঘটনাটি ঘটলো আপনার 144 ধারা জারি করলেন আপনার এই সাতকাণ্ড রামায়ণ পড়ে। না আমার আগে যেটা প্রশ্ন ছিল, এই যে টোটাল ঘটনা, এটা তো তত এত 2 দিনে মানুষ বুঝে গেছে পুরাটা যা হয়েছে। এটার আড়ালে আপনি একজন বিশ্লেষক হিসেবে আমি জানতে চাই, এটার আড়ালে কি এই যে একটা চুক্তি হলো আমেরিকার সাথে, উম, সেইটাকে আড়াল করার জন্যই কি এই নাটক, যার জন্য এতগুলো শুধু প্রাণ তা চলে গেল? শুধু আমি তা বলবো না, অনেকগুলো কারণ আছে। একটি কারণ এটি, আপনার যেহেতু ট্রাম্প মহোদয় আপনার 35 ভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, এবং সেটা বেড়ে শেষ অবধি হয়তো 50-51 ভাগ হবে 51%। সবকিছু মিলিয়ে। তো পুরোনোটা আর সেই এখন একটা মিলে, হ্যাঁ। জি, জি মিলিয়ে তো সেই ভয় থেকে আপনার এক ধরনের নেগোসিয়েশন, একেবারে যেটাকে বলে আহ, প্রাণান্তকর নেগোসিয়েশনের প্রচেষ্টা করেছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এবং আকিজ পুত্র বাণিজ্য উপদেষ্টা বশির মহোদয়। এবং তারা এর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আপনার বশির মহোদয়, যে আহ, একটা ট্রাক করতে পেরেছি আমরা নেগোসিয়েশনের সাফল্য এখানটায়, যে তবে নন ডিসক্লোজার এই হুম। ক্লজে আমাদের আহ, স্বাক্ষর করতে হয়েছে বা হচ্ছে, বা আমরা সেটা মেনে নিয়েছি। তো এই যে ব্যাপারটা, সেটি আহ, খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। আপনার ইন এ ওয়ে আমি বলবো আমাদের সার্বভৌমত্ব সংকুচিত হয়েছে। আমরা কার কাছ থেকে কি ক্রয় করব, কোথায় কি বিক্রি করব, এই যে বিষয়গুলো, সেগুলো আর এখন থেকে মার্কিন অনুমোদন ছাড়া, আহ, তাদের জানান দেয়া ছাড়া আমরা কিন্তু অন আওয়ার ওন সেটা করতে পারবো না। ফরএভার, ধরুন সরকার পাল্টে গেল, নতুন সরকার আসলো, ট্রিটি অব্লিগেশনের অংশ হিসেবে সেই লিগেসি কিন্তু থেকে যাবে। তার মানে আমাদের আপনার সোভারেনিটি ওয়ান্স ফর অল আমরা এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করে ফেললাম। সেই কাণ্ডটি একটা বিষয় আপনার স্যার, আর বলুন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের তো সেই ম্যান্ডেটটাই নেই ওনারা এটা করতে পারে এরকম একটা চুক্তি। এখন যদি ওনারা করে কিছুই ফেলে, যখন জি, নির্বাচিত সরকার আসবে তখন কি সেই চুক্তিটা বহাল থাকবে? এই যে এই জন্য নন থাকবে ট্রিটি ডিসক্লোজার। ট্রিটি ট্রিটি অব্লিগেশন। ও, আফটার অল মার্কিন যুক্তরাষ্ট্র তো পরাশক্তি। তো আপনার আহ, ওই ফিজি কিংবা মরিশাসের মতো রাষ্ট্র নয়, মানে যে আপনি রিথিঙ্ক করার সুযোগ পাবেন। সুযোগ আছে। রাইট। জি, মানে আপনার গামাল আব্দুল নাসের হঠাৎ ঘোষণা দিলেন যে সুয়েজ ক্যানেল তারা জাতীয়করণ করবেন, তখন কিন্তু এই পরাশক্তিগুলোর সৈন্যরা এসে হাজির হয়েছিল। মানে সেই রকম পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে যদি আপনি টো রাইট। না করেন। সেই রকম আহ, যদি ঘটনা ঘটে, তখন অবাক হওয়ার কিছু থাকবে না। তো এই যে ফার রিচিং ইমপ্লিকেশন আছে এই ধরনের বিষয়ে, আহ, আপনার চুক্তিবদ্ধ হওয়ার ম্যান্ডেট কিন্তু অনির্বাচিত সরকারের কখনোই থাকে না। এমনকি অন্তর্বর্তী কিংবা আপনার যেটাকে আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের সরকার কখনো রুটিন কাজ ছাড়া আর কোনো কাজে মাথা ঘামানোর কথা নয়, কিন্তু সেটা তারা নানান যুক্তিতে, মানে কিভাবে নির্বাচন পিছিয়ে দেয়া যায়, এখানে সংস্কারের ইস্যু নিয়ে আসছেন, তারপরে আপনার বিচারের ইস্যু নিয়ে আসছেন, তারপরে পাইলটিং এর ইস্যু, যেমন স্থানীয় সরকার পরিষদের নির্বাচন আয়োজন করে হাত পাকিয়ে তারপর অগ্রসর হওয়া ইত্যাদি, এবং সর্বশেষ এই যে অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজমান দেশে, আপনার নির্বাচন করার পরিবেশ নেই, সেরকম একটা যুক্তিও কিন্তু এখানে হাজির করে ফেলা হয়েছে। আপনি জানেন যে আপনার এখানে আমাদের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর মোরাল বা মনোবল ইতিমধ্যে ভেঙে গেছে। সেটি রেস্টোর করতে অনেক সময় লাগবে। তো সুতরাং নির্বাচন তুলতে হলে আহ সশস্ত্র বাহিনীর উপস্থিতি প্রয়োজন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
মাস দুয়েক করে বাড়িয়ে বাড়িয়ে এখন পর্যন্ত তারা মাঠে বহাল আছেন। এখন সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে তারা বাড়ি ফিরে যেতে চান এই দায়িত্ব শেষ করে, এবং 1লা জানুয়ারি তে তারা দেখতে চান নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, সেটি সেই ফ্রেমওয়ার্কটা তো ভালো লাগছে না। একবার বলা হচ্ছে জুন, একবার বলা হচ্ছে এপ্রিল, একবার বলা হচ্ছে আপনার ফেব্রুয়ারি, আবার বলা হচ্ছে জানুয়ারি, আবার ডিসেম্বর, নানান রকমের ধোঁয়াশা তৈরি করে সর্বশেষ যে ঘোষণাটি এসছে শফিক মহোদয়, যিনি আপনার স্পোক্সম্যান এই রেজিমের, তিনি জানান দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ, সমস্ত যারা এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন তারা যেন প্রস্তুতি নেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত, সদা প্রস্তুত থাকতে, ইত্যাদি। তো এই যে নানান পরস্পর বিরোধী সময়সীমা বেঁধে দিয়ে এমন একটা আবহ তৈরি করা হয়েছে যে মানুষের আস্থাই নষ্ট হয়ে গেছে যে আসলেই এই সরকার সিরিয়াস কিনা নির্বাচনের ব্যাপারে। নতুন করে যেটি ঘটলো সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীকে ইন এইড টু সিভিল পাওয়ার এই দায়িত্বে রেখে, এই প্রোটেকশনের দায়িত্ব দিয়ে আপনার গুলি বর্ষণ করার মতো ঘটনাটি ঘটলো। সেটি আবার এমন একটি বিষয় যে 3রা আগস্ট দরবার করে আমাদের সশস্ত্র বাহিনীর সেনা শাখা থেকে জানান দেওয়া হয়েছিল যে জনতার উপর গুলি বর্ষণ করা হবে না। সেই বিশ্বাস সবার মনে এখনো রয়ে গেছে, এবং সেখান থেকে এই যে রুলস অফ এঙ্গেজমেন্ট, সেখান থেকে বেরিয়ে এসে আপনার আমাদের নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মর্যাদায় যিনি আসীন আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস, এবং তার আহ, এই ক্ষেত্রে কাজে সহভাগিতার দায়িত্বে নিয়োজিত মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান, কানেকটিকাট থেকে যিনি আমাদের এখানে এসে নাজিল হয়েছেন, এদের উপর আপনার যে মন্ত্রণালয় দেখাশোনার দায়িত্ব, সেই মন্ত্রণালয়ের অধীনে কিন্তু সশস্ত্র বাহিনী ডেপ্লয়েড হন, এখানে এবং একটা কথা। রুলস অফ এঙ্গেজমেন্ট তারা নির্ধারণ করে দেন। এখন ধরুন শৃঙ্খলা বাহিনীর চাকরির শর্ত কি, যে আপনাকে যে আদেশ করা হয় আপনি তা প্রতিপালন করতে বাধ্য। অন্য কোনো আপনার কর্মকর্তা অন্য বাহিনীতে যারা আছেন বা অন্য দায়িত্বে আছেন তাদের মতো নয়, তাদের আসলে ওই অর্থে ইউনিয়ন রাইট নাই। সুতরাং তারা এটা প্রতিপালন করতেই হবে তাদের, তা না হলে আপনার কোর্ট মার্শাল হবে, এরকম একটি বিষয়। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন। এই যে যখন নাকি এই যে 16 তারিখে তাণ্ডব হচ্ছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি চলে এসেছে, এবং যে ছবিটা অথেন্টিক, সেটা হচ্ছে যে এই যে স্থানীয় সরকার যে উপদেষ্টা ছেলেটা, স্টুডেন্ট, আসিফ মাহমুদ, সজীব, সজীব ভুঁইয়া। হ্যাঁ সজীব ভুইয়া, সে পুলিশ কন্ট্রোল রুমে বসেছিল এবং সে ওখান থেকে অর্ডার করেছে। মানে ও ওইটার ভিতরে কি করছিল আসলে? ও তো এখানে থাকার কথা না। ও তো কোনো এখতিয়ারেই ওইখানে যাওয়ার কথা না। সে তো কিছু না। এবং তাহলে এই যে একটা সিচুয়েশন, হ্যাঁ, এই সিচুয়েশনে মানে কিছু মুষ্টিমেয় মানুষের জন্য বাংলাদেশটা চলছে। আর বাংলাদেশের যে মানুষের যে 18 কোটি মানুষের যে ভাগ্য, যান মাল, খাদ্যদ্রব্য, অর্থনীতি, সবচেয়ে বড় কথা নিরাপত্তা, সবচাইতে বড় কথা, সমস্ত কিছু অন স্টেক। তো এই অবস্থাতে আপনি এই যে উপদেষ্টাগুলো এক একটা কাণ্ড করছে, যেটা বিচার বহির্ভূত, সে অথচ তারা মানুষদের জেলে পুরছে। তো এইখানে আসলে করণীয়টাকে, এটা আপনি কিভাবে কাকে অ্যাড্রেস করবেন, কি করবেন, এই যে একটা অরাজকতা তো চলছে? দেখুন, এটা যদি একটা পলিসি পার্সুয়েন্স হয়, সুচিন্তিত ভাবে ঠান্ডা মাথায় এই হুম। পরিস্থিতি তৈরি করা হয়, তখন তো আপনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং বিশেষ করে আপনার এখানে লাইনটা ড্র করবেন কোথায়, আপনার কার কতটুকু এখতিয়ার। এক্স্যাক্টলি। সমস্ত দায় কিন্তু গিয়ে পড়ছে সরকার প্রধান, যিনি ইন এ ওয়ে এই দপ্তরগুলো বন্টন করে দিয়েছেন বিভিন্ন মাননীয় উপদেষ্টাবৃন্দের মাঝে। এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সেখানে নাক গলান, তাহলে তো এ ধরনের পরিস্থিতি তৈরি হবেই। আপনার ক্লাইভের সেই
দ্বৈত শাসনের মতো দুঃশাসনের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। ফলে দেশে কিরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি আপনি হয়েছিল দেখেন কোম্পানি স্যার, আমলে। সে কয়েকদিন আগে তার এয়ারপোর্টের একটা কাণ্ড, তার আগে সে এই পুরো আন্দোলন নিয়ে সে যে বক্তব্য দিল যমুনা টেলিভিশনে, মানে একের পর এক এই অপরাধ সে করে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না, সেখানে নিরীহ হবে মানুষ না এই মেরে কারণে, ফেলছে। সঙ্গত ভাবেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। প্রফেসর ইউনূসের অ্যাকনলেজমেন্ট অনুসারে তার এমপ্লয়ারদের মধ্যে অন্যতম হচ্ছেন সজীব ভুঁইয়া। আপনার তারা আপনার গত সরকারকে দায়িত্ব থেকে বিচ্যুত করেছেন, এবং আহ, তারা তাকে ডেকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। তো সুতরাং মিটিকুলাসলি এই ডিজাইনটি করা হয়েছে, এবং এর ভিতরে একজন মাস্টার মাইন্ড আছেন। তাকেও বিশ্ব দরবারে ক্লিন্টন ফাউন্ডেশন আয়োজিত সেই সভায় আহ, বিশ্ব দরবার হিসেবে যদি বিষয়টাকে আমরা দেখি, ইন্টারন্যাশনালি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আপনার মাহফুজ আলম মহোদয়কে, মাননীয় উপদেষ্টা, আগে যাকে বলা হতো উজিরে খামাখা, অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী, এখন তিনি আপনার নির্দিষ্টভাবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তা এখন স্যার, আমি এখন অন্য প্রসঙ্গে যাব। আম, এই গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে, এই যে গোপালগঞ্জে এই যে যে সাজানো করে যারা বিড়ালের মতো যারা চলে আসছিল, এটা এটা তো আসলে মানে মানে আইন বিরোধী একটা কাজ। এখানে এইভাবে একটা সিভিলিয়ান তো যেতে পারে না এই যানের ভিতরে, যতদূর আমি জানি। তো এই যে আর্মির যে আর্মি যা করলো, সেটা তো আসলে আর্মি করতে পারে না। তো আপনার কি মনে হয়, এখন যেমন আমরা আগে যাও কিছুটা আমাদেরকে মনে হতো যে না, সেনাবাহিনী উম, একটা উম, সবকুল পরিস্থিতি বিবেচনায় রেখে একটা জনগণের জন্য কাজ করছে, আসলে না, ও সেনাবাহিনীও বোঝা যাচ্ছে এই 16টা। এখানে না, এখানে সমস্যা হলো বাহিনীকে দোষ দিয়ে আমি কোনো সুযোগ বা লাভ আছে আমি মনে করি না। ওকে। পরিষ্কার করা ভালো। আপনার সম্প্রতি জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ত্রয়োদশ যে নির্বাচন, সেই জি। নির্বাচন হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। খেয়াল করেন, এটা কিন্তু ফার রিচিং ইমপ্লিকেশন আছে। আপনার যেখানে জাতীয় গণ্ডির মধ্যে যেই বাহিনীগুলো, সামরিক বেসামরিক বাহিনীগুলো জি। কার্যকর নয়, অকার্যকর, বা তারা, তাদের উপর আস্থা নেই জনগণের, সেই রকম ক্ষেত্রে কনফ্লিক্ট জোন বিবেচনা করা হয়। এবং আপনার এই ধরনের ঘটনা আমরা দেখেছি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ইন্দো চায়নাতে, ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন নির্বাচন করা হয়েছে। হয়েছিল। বা একেবারে এশিয়া মহাদেশ সর্বদক্ষিণে অবস্থিত ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টে, যেটা ইস্ট তিমুর নামে পরিচিত ছিল, সেখানে কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে আপনার প্লেবিসাইটের আয়োজন করা হয়েছিল। তো সেই রকমের একটা আবহ তৈরির অংশ হিসেবে হয়তো এই কাণ্ডটি সুচিন্তিতভাবে ওকে। ঘটানো হয়েছে। এবং আপনার এখানে আহ, আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে নর্মালি যেটা আমরা দেখি যে কোনো কনফ্লিক্ট জোনে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করা হয়। তো তারও অনুমোদন কিন্তু বর্তমান দিয়ে দিয়েছে, হ্যাঁ। উপদেষ্টা মণ্ডলী প্রদান করেছেন। এবং তার উপরে যেটি করা হয়েছে, আপনার ইন্ডেমনিটি দেয়া হয়েছে। অর্থাৎ এই অফিসে যারা কাজ করতে আসবেন, তাদের কোনোভাবেই বাংলাদেশের আইনে বিচারের সম্মুখীন করা যাবে না। অর্থাৎ তাদের আপনি এক অর্থে ইমিউনিটি দিয়ে দিলেন। সেই কাণ্ডটি মানে ওই সব ধরনের ডিসক্লোজার, নন নন আটঘাট নন বেঁধেই তারা নন নামছে। ডিসক্লোজার নন নন ডিসক্লোজার ক্লজের ডিসক্লোজার। মতো নন এরকম ডিসক্লোজার একটি জিনিস ক্লজ দিয়ে দিয়ে বাজে। সেটা এখানেও দিয়ে দেওয়া হয়েছে অন্য ফর্মে। ফলে আপনার ক্লক ইজ টিকিং। এই অঞ্চল ক্রমে, স্লোলি বাট শিওরলি আপনার কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হতে চলেছে। এবং সেই রকম একটি পরিস্থিতিতে তখন আবার বলা হবে, যেহেতু কনফ্লিক্ট জোন, সুতরাং জাতিসংঘের এখানে হস্তক্ষেপ করতে হবে, এবং আপনার জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের কাণ্ডটি ঘটবে। এবং এখন এই অগাস্ট মাস থেকে আমি যতটুকু জানি, জাতিসংঘের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র। হুম। ট্রাম্প প্রশাসন, যতটুকু আমি শুনেছি, 85% তাদের যে বরাদ্দ, সেটি তারা পরিহার করবেন। যদি তাই হয়, তখন জাতিসংঘ কিন্তু একটা শু স্ট্রিং বাজেটে কাজ করবে। সেই রকম অবস্থায়
নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আপনার ফ্রান্স থেকে সৈন্য নিয়ে জাতিসংঘের এই নীল আপনার শিরস্ত্রাণ মাথায় দিয়ে তারা ডিউটি করতে এখানে আসবেন না। যেটি ঘটবে সম্ভবত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আপনার এই ব্লু হেলমেট পরে আপনার জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে সৈন্যরা জাস্ট আপনার লরিতে করে সীমান্ত অতিক্রম করবে। এই ধরনের ঘটনা যদি প্রত্যক্ষ করতে হয় আমাদের, তখন দেখা যাবে এটা নিয়ে আবার আরেক সেন্সেশন তৈরি হয়েছে। তখন পুরো বিষয়টি হয়তো ভণ্ডুল হয়ে যেতে পারে, কারণ ভারত বিরোধী জিগির তুলবার জন্য এটা আরেকটা উপকরণ হিসেবে হয়তো ব্যবহৃত হবে। মানে খুব মিটিকুলাসলি একের পর এক চিন্তা করে রাখা হয়েছে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, অর্থাৎ নির্বাচনটিকে অনিশ্চিত করবার জন্য যা যা করা দরকার তা খামির তৈরি করা আছে। তবে একটা এই যে এত হচ্ছে, করছে, করে ফেলছে, করছে, মানে হয়ে গেছে, এই যে এত কিছু, এত কিছুর পিছনে রিয়েলি যে ডক্টর ইউনুস, মানে আসলে কারা আছে? ডক্টর ইউনুসের সাথে তো কেউ আছেন, এটা তো নিশ্চয়ই মাহফুজ না, আরো কেউ আছেন। এই বিশাল শক্তিটা কি মার্কিন যুক্তরাষ্ট্র? আমি সেটি সরাসরি বলবো না, আমি যেটি বলবো সেটি হচ্ছে একটি অদৃশ্য শক্তি দেশ হ্যাঁ, মানে আহ অদৃশ্য শাসনের শক্তিটা কে? দায়িত্বে ওইটা একটা। নিয়োজিত, যারা হয়তো রাষ্ট্র কাঠামোই বিশ্বাসী না, আপনার নৈরাজ্যবাদী চিন্তা ভাবনা হয়তো করেন, অথবা ভাবেন যে এখানে খেলাফত প্রতিষ্ঠা করা দরকার, যেটি বুঝলাম। শুধুমাত্র বাংলাদেশের এই চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্বব্যাপী সেটি বিস্তৃত হতে হবে, এবং শুরুটা হয়তো এখান থেকে করতে চাচ্ছেন এই পরীক্ষা নিরীক্ষা। তো ফলে এই কাণ্ড করতে গিয়ে রাষ্ট্র বিপন্ন হওয়ার সম্ভাবনা সমূহ, এবং আপনার রাষ্ট্র ধ্বংস করবার জন্য যা যা আপনার কর্মকাণ্ড করা দরকার, যেভাবে বিন্যাস করা দরকার, সেই লক্ষ্যেই হয়তো পরিচালিত হচ্ছে সকল কর্মকাণ্ড, কে জানে। অনেক ধন্যবাদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু একটা বিষয় আপনার কাছে শেষ মুহূর্তে জানতে চাই। আমি জানি না আপনি আশার বাণী শোনাতে পারবেন কিনা। এই যে রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রবিন্যাস ধ্বংস হয়ে যেতে পারে, বা ভীষণ একটা মানে পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের, সেটা মানচিত্র বলেন, সার্বভৌমত্ব বলেন, আপনার কি মনে হয়? কিন্তু জনগণ কিন্তু এখনো মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। এবং জনগণ কিন্তু ভীষণ একটা শক্তিশালী বিষয়, যেটা গোপালগঞ্জে আমরা নিরস্ত্র জনগণকে, ওখানে আওয়ামী লীগের কোনো লোকজন ছিল না, সাধারণ মানুষ প্রতিবাদটা যে করলো, প্রতিরোধটা যে করলো, সেটা আমরা দেখলাম, তার অস্ত্রের মুখে দাঁড়িয়ে গেল। আপনার কি মনে হয়, আমাদের কি আমরা কি হেরেই যাব, নাকি আমাদের আশার আলো, একটু আলো দেখতে পান? দেখুন, আপনার সোশ্যাল মিডিয়ামে আমরা প্রত্যক্ষ করলাম একটা শিশু, সে একটা তার চেয়ে আকারে প্রকারে বড় লাঠি নিয়ে অগ্রসর হচ্ছে। আচ্ছা। আপনার পুরো এই গোপালগঞ্জ এখন পুরুষ শূন্য একটা জনপদে রূপান্তরিত হয়েছে, সেখানে নারীরা পর্যন্ত রুখে দাঁড়িয়েছেন। তো এইরকম একটি পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করা হয়েছে ঘটনা ঘটে যাওয়ার পর। তারপরে কারফিউ জারি করা হয়েছে, এবং অন টপ অফ দ্যাট কারফিউ আবার এক্সটেন্ড করতে হয়েছে। তো সুতরাং হ্যাঁ। বুঝতেই পারছেন কি চেতনা সেখানে আপনার কাজ করছে। তো এই যে প্রতিরোধের যে চেতনা, সেটি সবচাইতে আশা জাগানিয়া বিষয়। বাংলাদেশের সাধারণ মানুষ আপনার তাদের সেন্স অফ আপনার যেটাকে ন্যায় অন্যায়, এটি খুব প্রখর, এবং তা বরাবর ছিল, আছে, এবং ভবিষ্যতেও বিদ্যমান থাকবে এমনটি আমরা দেখতে পাচ্ছি, এবং এটাই সবচেয়ে আশা জাগানিয়া বিষয়। আম, অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিলেন, এবং এই সময়টাতে, ধন্যবাদ এই আপনাকে। গুরুত্বপূর্ণ সময়টাতে আপনি এত কিছু জানালেন, এবং অনেক গুরুত্বপূর্ণ কথা কিছু আপনি বললেন ফাঁকে ফাঁকে। আমি আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন, এবং আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বোধহয় আর কোনো উপায় নেই। আহ, একতাই বল। একতাই বল। আপনি সুস্থ থাকবেন, আপনার সাথে আবারও কথা হবে। আপনার দৃষ্টিকোণ একাত্তরের প্রতি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাদের এই আয়োজন করবার জন্য। ভালো থাকবেন। টেক আপনি কেয়ার। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুধু দর্শক ধন্যবাদ। শ্রোতা,
আম, আশা করি আজকে অতিথির কথা শুনে আপনাদের ভালো লাগলো। এবং চলুন আমরা চিন্তা করি, আমরা যে যে অতিথিদের নিয়ে আসি, ওনাদের বিশ্লেষণ শোনাই, ওনাদের কথা আপনাদেরকে মাঝে পৌঁছে দিই, তার কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে ওনারা কি বলতে চান, এই যে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ করেন, মতামত দেন, সেখান থেকে যেন আমরা অনুধাবন করি আমরা আসলে কতটা বিপদে বা ঝুঁকির মধ্যে আছে, আমাদের জীবন কতটা অনিশ্চিত হয়ে পড়ছে, একটা নিশ্চিত জীবন থেকে আমরা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছি। প্রতিরোধ, প্রতিবাদ এবং অন্যায়কে না বলা, বাংলাদেশকে ভালোবাসা, মুক্তিযুদ্ধকে ভালোবাসা, এবং নিজের প্রতিবেশী ও পরিবারকে যেমন ভালোবাসা, প্রতিবেশী এবং দেশকে ভালোবাসা। চলুন আমরা আমরা একতাবদ্ধ হই এবং আমরা অন্যায়কে না বলি। ভালো থাকবেন, আবারও কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।